হেলা ফেলা সারা বেলা, এই কি খেলা আপন সারে। হেলা ফেলা সারা বেলা, এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে। হেলা ফেলা এসে গেছি বন্ধুরা, আমরা পেরিয়ে এসেছি কচি বয়সটাকে, লাফ মেরে খেলাধুলার বয়সটাকে পেছনে রেখে সব কিছুতেই আশ্চর্য হয়ে যাওয়ার বয়সটাকে কাটিয়ে এঁচড়ে পাকা বয়সটাকে ঝাঁপ দিয়ে পেছনে ফেলে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে এসে দাঁড়ালাম একটা নতুন জগতের দোরগোড়ায়। হায়ার সেকেন্ডারি রেজাল্ট যখন বেরোলো, যেমন সব পরীক্ষার রেজাল্টের পরেই হয়, আমরা সবাই আশ্চর্য হলাম, এ কি এত কম নম্বর কেন। আমাদের টিচাররাও অনেকে আশ্চর্য হলেন, এ কি তোদের থেকে একটু বেশি আশা করেছিলাম। श्रीवास्तव अंकल बाड़ी फेरार पर तो बोले ही बसलेन, रेडियो के साथ एग्ज़ाम का बहुत मोहब्बत होता है और रिजल्ट के साथ बहुत नफरत, पर हम तो सोचे थे आप मेरिट पर आओगे। चलो अच्छा हुआ, पास तो हो गए, मुबारक हो। काटा घाয়ে নুনের ছিটে পড়ল। আমাদের ব্যাচে আমাদের আগের বছরের ব্যাচের মতো কেউই মেরিট লিস্টে আসেনি। আমরা কেউই 5টা সাবজেক্টে ডিস্টিংশন পাইনি, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি বলতে গেলে রেজাল্টটা আমাদের ব্যাচে পারফেক্ট বেল কার্ভ ছিল। হাই পারফর্মার যারা 60%-এর উপরে নম্বর পেয়েছিল তারা ছিল অ্যারাউন্ড 20%। অ্যাভারেজ পারফর্মার যারা 50 to 60% মার্কস পেয়েছিল দে ওয়ার অ্যারাউন্ড 70%। আর যারা 50%-এর নিচে মার্কস পেয়েছিল দে ওয়ার অ্যারাউন্ড 10%। তার মানে হলো টপ 20% তারা সত্যিকারের ভালো ছেলে ছিল। তারা কেউই আইআইটি ক্র্যাক করলো, কেউ দিল্লি ইউনিভার্সিটির টপ কলেজে যে কোর্সটা ওরা পড়তে চেয়েছিল সেই কোর্সটা ওরা অ্যাডমিশন পেল, কেউ রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পেয়ে গেল। আর আমরা যারা অ্যাভারেজ পারফর্মার, এবার সময় এলো ভাববার কী নিয়ে পড়ব। বন্ধুরা এক হয়ে এটাই ডিসাইড করলাম আমরা 3টে মেইন কলেজে অ্যাপ্লাই করব, যেখানে হয় হবে। কিন্তু সবারই প্রেফারেন্স দিল্লি ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে পড়ার। কিছু বন্ধু বলল অনেক বয়েজ স্কুল হয়েছে, এবার শুধু কোয়েট কলেজেই অ্যাপ্লাই করব। আমার যা রেজাল্ট, ম্যাথস, বটনি আর ইংরেজি ছাড়া ফিজিক্স আর কেমিস্ট্রির নাম্বার পাতে দেওয়া যায় না, তো সেই সব সাবজেক্টগুলো নিয়ে পড়ার আর স্কোপ রইল না। আমার নিজের ইচ্ছে ছিল অবশ্য ম্যাথস নিয়ে পড়ার, কিন্তু বাবা কোনো এক কাকু থেকে শুনে এসে বলল, জিওলজিটা শুনেছি ভালো সাবজেক্ট আর ইমিডিয়েটলি চাকরি পাওয়া যায়। এই যে ইমিডিয়েটলি চাকরি পাওয়া যায়, এটা ছিল একটা গাইডিং ফ্যাক্টর টু চুজ সাবজেক্টস ইফ ইউ ডিড নট গেট ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল। অনেক বন্ধুরাই কম্পিটিটিভ এক্সামস দিতে শুরু করলো, কেউ আইআইটি পেল, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজ, কেউ মেডিকেল, কেউ আর্কিটেকচার নিয়ে পড়তে শুরু করলো, কয়েকজন সায়েন্স ছেড়ে কমার্স নিয়ে পড়তে শুরু করলো। আর আমরা বেশিরভাগ, আমিও তাদের মধ্যে একজন, সব কলেজে অ্যাপ্লাই করতে শুরু করলাম। কারোর ফার্স্ট প্রেফারেন্স ফিজিক্স অনার্স, কারোর কেমিস্ট্রি অনার্স। আমি ফাইনালি চুজ করলাম ম্যাথস অনার্স, কেননা জিওলজিতে বন্ধুরা বলল বনে বাজারে ঘুরে বেড়াতে হবে, গ্রামে গঞ্জে চাকরি হবে, কিন্তু ম্যাথস পড়ে কী করব এটা কোনো ধারণা ছিল না। সেরকম বন্ধুদেরও ফিজিক্স পড়ে কী করবে বা কেমিস্ট্রি পড়ে কী করবে সেরকম কোনোই ধারণা ছিল না। কিন্তু সব বন্ধুরাই মোটামুটি একমত ছিল যে ভালো কলেজে অ্যাডমিশন পেলে আর সাবজেক্ট যাই হোক না কেন তাতে চাকরি পেতে সুবিধা হবে। আর ভালো কলেজ বলতে তখনকার দিনে প্রাইমারিলি দিল্লি ইউনিভার্সিটির ক্যাম্পাস কলেজগুলো ছিল, তাদের মধ্যেও গ্রেডিং ছিল। 1 নম্বরে ছিল সেন্ট স্টিফেন্স, যেখানে রেজাল্টের সঙ্গে সঙ্গে ইন্টারভিউ হতো। তারপরে ছিল হিন্দু কলেজ, তারপরে 3 নম্বরে শ্রীরাম কলেজ অফ কমার্স, যেখানে প্রাইমারিলি কমার্স বা ইকোনমিক্স পড়ানো হতো। তারপরে ছিল হংসরাজ, যেখানে পরে শাহরুখ খান পড়েছে, বা কিরোড়িমাল কলেজ যেখানে অমিতাভ বচ্চন পড়েছে, রামজস কলেজ, এইসব।
স্কুলে আমরা ছিলাম মোটামুটি একটা হোমোজিনিয়াস অ্যাটমসফিয়ারে। আমরা সবাই বাংলায় কথা বলতাম, বেশিরভাগ টিচাররা ছিলেন বাঙালি, বাড়িতেও বাংলায় কথা বলতাম। আর আমাদের সবার বাবা মাই ছিল বাঙালি। কারোর এরকম ছিল না যে বাবা অবাঙালি মা বাঙালি, বা মা অবাঙালি বাবা বাঙালি। মোটামুটি সবাই মধ্যবিত্ত। বেশিরভাগ বাবা মারাই গভর্নমেন্ট সার্ভেন্ট বা পাবলিক সেক্টরে কাজ করতেন। আর অল্প কয়েকজন বাবা, তারা ছিলেন কেউ জার্নালিস্ট বা কেউ ডক্টর বা প্রাইভেট সেক্টরে এমপ্লয়েড। কিন্তু কারুর বাবা মাই বিরাট বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন না। কলেজের অ্যাডমিশনটা যখন হয়ে গেল, এসে পড়লাম নতুন এক জগতে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি, কুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। কলেজ জয়েন করার প্রথম কয়েকটা দিন বেশ হাবুডুবু খেলাম। প্রথম কয়েকদিন স্কুলের বন্ধুদের সঙ্গেই, যারা একই কলেজে অ্যাডমিশন নিয়েছিল, হয়তো বা অন্য সাবজেক্টে, তাদের সঙ্গেই ঘুরতাম। কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করলাম কলেজ ক্যান্টিনে বা ক্লাসেই যে দু রকমের ছেলেরা আছে, যারা প্রাইমারিলি ইংরেজিতে কথা বলে আর নয়তো বাংলায় বা হিন্দিতে। সুতরাং যারা হিন্দিতে কথা বলে তাদের ইংরেজি মিডিয়ামের ছেলেগুলো বলতো ভার্নাক, আর মেয়েদের বলতো ব্যাঞ্জি। সুতরাং একটা ডিসিশন নিতে হতো যে আমরা ভার্নাক গ্রুপে থাকবো না মেইন স্ট্রিম, যেখানে প্রাইমারিলি ইংরেজিতে কথা হয়, সেখানে থাকবো। কিন্তু বাদ সাধলো ইংরেজি। ক্যান ইউ গিভ মি ইয়োর পেন না বলে ক্যান আই গেট ইয়োর পেন বলতে হয়, বা কথার মধ্যে ফ্রিকুয়েন্টলি বুলশেট, পিস্ট অফ, ব্লাডি এগুলো বলতে হয়। এগুলো আস্তে আস্তে শিখতে শুরু করলাম। উড ইউ লাইক এ কাপ অফ টি না বলে ফ্যান্সি এ কাপা, বা হে হাউ আর ইউ না বলে হে আর ইউ ওকে, বা অল রাইট, এগুলো বলতে হয়। এটা আস্তে আস্তে শিখতে শুরু করলাম। বুঝে গেলাম রেনেন মার্টিনে যে ইংরেজিগুলো পড়েছিলাম সেগুলো আস্তে আস্তে বিসর্জন দিতে হবে। নতুন ভাষা, নতুন লিঙ্গ, এগুলো অ্যাডপ্ট করতে হবে। আমার স্কুলের প্রাণের বন্ধু কৌশিক দাস। কৌশিক ওয়াজ অ্যামং দ্য টপ 20% পারফরমেন্স। কৌশিক অ্যাডমিশন নিল সেন্ট স্টিফেন্স কলেজে। তো আমি কৌশিককে জিজ্ঞেস করলাম, তুই রাইসিনা বেঙ্গলি থেকে সোজা সেন্ট স্টিফেন্সে ঢুকলি, সামলালি কি করে, একটু বলতো। Rono, what I recall of the nuances of transition from a semi-government aided Raisina Bengali Higher Secondary School to St. Stephen's College, Delhi University, where I studied for a year. Nuances of feelings, challenges, I might as well say shocks instead of challenges that I faced when I landed in Stephens. Here goes. প্রথমত, as we all know, রাইসানে তো আমাদের ইংলিশ বলার কোনো প্র্যাকটিস ছিল না, বিকজ সব স্টুডেন্টস বাঙালি, 99% 9 টিচার্স বাঙালি, তো ইংলিশ বলার কোনো প্রশ্নই ছিল না। তো স্টিফেন্সে গিয়ে দেখলাম, এক তো স্টিফেন্সের আবার স্টিফেন্স এখনও আজকে জানি না, অ্যাডমিশনে মেরিট লিস্ট বাদেও ওদের সিস্টেম ছিল ইন্টারভিউ, তারপর অ্যাডমিশন আর কি। তো ইন্টারভিউ, although I personally feel, was to ensure that more and more Christian students are taken in. But anyways, we had to face that. I had to face it. That was my first interview in my life. And when I entered the interview room or hall, there was a battery of about 8-10
teachers, professors sitting on one side of the table, আর আমি একটা ভীত ভেড়ার মতন কাঁপতে কাঁপতে টেবিলের অন্যদিকে। তো ইংলিশ বলতে পারি না, তো বাবা না আমাকে কয়েকটা কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স শিখিয়ে দিয়েছিলেন, যে যেগুলো মাস্ট বি দে উইল আস্ক মোস্ট লাইকলি অ্যান্ড আই শুড বি রেডি উইথ দ্য আনসার্স। তো এরকম কিছু আমার মার্কস তো মানে ওয়াজ ওকে, ইউনো, ওয়েল আই মানে মার্কস ওয়েল ইন দ্য সেন্স দ্যাট I crossed the threshold for admission into BSc General. My marks, when my higher secondary CBSE marks were not great, I couldn't have got admitted in eco honors or physics honors or chemistry honors, or even probably maths honors. So I got into BSc General. That is the only course in Stephens where I qualified, cross the threshold minimum, ওরা কি একটা বলে না, মিনিমাম কাট অফ, আই ক্রস দ্য কাট অফ। তো তারপরে ইন্টারভিউতে এই অবস্থা, ওই কাঁপতে কাঁপতে ঢুকেছি সালা। ঢুকে তো ওই লাকিলি ইউনো অ্যাজ মানে লাক কুড হ্যাভ ইট, ওরা ওই বাবা যে আমাকে কয়েকটা কোশ্চেন শিখিয়ে দিয়েছিলেন, তার মধ্যে বেশ কয়েকটা কোশ্চেন ওরা জিজ্ঞেস করলো, আর উত্তরগুলো আমার তো মুখস্থ করে গেছিলাম। মানে আমি তখন একটা ইংলিশের সেন্টেন্স বানিয়ে বলবো, সে তো ক্ষমতা ছিল না। তো বাবা লিখে দিয়েছিলেন, সেগুলো মুখস্থ করে গেছিলাম। তো আমি বেশ স্মার্টলি সেগুলো দিলাম উত্তর, মানে যেন আমি তখন এক্সটেম্পোর বলছি আর কি। তো মনে হলো ওরা খুশি খুশি হলো। তো ফাইনালি মেরিট লিস্টে দেখলাম নাম আছে, আমার নাম ছিল, আর আমাদের শুভ্র রায়চৌধুরী আমাদের ক্লাসের, আমাদের দুজনের নাম ছিল BSc General. So that was how I landed. After joining Stephens, it was shock everywhere, all around. মানে ঢুকতেই ছেলেপিলেরা দেখি সব ওই জিন্স, ফেডেড জিন্স আর টি শার্ট, মেয়েরাও তাই। অ্যান্ড ইউ উইল বি অ্যামেজড, কিছু কিছু মেয়ে ওরা আসতো শর্ট লেদার স্কার্টস আর ট্যাঙ্ক টপ পরে। This is 1976, okay? So that makes it 24 plus 21, 45 years ago, almost half a century ago. আমাদের দেশে মেয়েরা কলেজে আসছে শর্ট, মানে খুব ব্রিফ লেদার স্কার্টস আর ট্যাঙ্ক টপ পরে, আর সব হাই ভাই। আমি তো হাই জানতামই না লোককে হাই বলতে হয় বা হ্যালো বলতে হয়। তো আমার লাকিলি আমার একটা ক্লাসমেট ছিল অভয় যোশী বলে, ও হি ওয়াজ সান অফ সাম IAS অফিসার, হি ইউজ টু স্টে ইন চাণক্যপুরী, ওদের D2 ফ্ল্যাটসগুলোতে। হি ইউজ টু হ্যাভ আ বাইক। তো যেহেতু বাড়ির কাছে, মাঝে মধ্যে আমার বাড়ি আসতো। তো ও না আমার পেইন্সগুলো, আমার মেন্টাল ব্লকসগুলো বুঝতে পারতো, অ্যান্ড হি ওয়াজ এম্প্যাথেটিক অ্যান্ড হি ওয়াজ হেল্পফুল অন হিজ ওন। তো ধর আমি তো মানে বেসিক স্বভাবত জানি না, যখন ওখানে ঢুকলাম, ধর গেট দিয়ে ঢুকছি বা সাইড দিয়ে কেউ বললো হাই, তো আমি ওর দিকে তাকিয়ে হাঁটা দিলাম। তো অভয় যোশী বলতো, কৌশিক, when someone tells you hi, you're supposed to say hello or hi. You have to acknowledge. তারপরে ওদের না অনেকগুলো সোসাইটি ছিল, ফটোগ্রাফিক সোসাইটি, চেস সোসাইটি, ম্যাথমেটিক্যাল সোসাইটি, ড্রামাটিক্স সোসাইটি ইত্যাদি ইত্যাদি। তো ফটোগ্রাফিক সোসাইটিতে ওরা মাঝে মধ্যে কোনো কম্পিটিশন রান করতো, তো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজগুলো কলেজের নোটিশ বোর্ডে লাগাতো। অ্যান্ড ইম্যাজিন দ্য নোটিশ বোর্ড ইজ জাস্ট রাইট নেক্সট টু দ্য এন্ট্রান্স অফ প্রিন্সিস রুম। প্রিন্সিপাল ওখানে কেউ প্রিন্সিপাল ওখানে কেউ বলতো না, বলতো প্রিন্সি। তো রাইট আউটসাইড প্রিন্সিস রুম নোটিশ বোর্ডে লাগানো থাকতো। ইম্যাজিন দ্য শক অফ মাই লাইফ, যখন একবার একটা ফটোগ্রাফিক
সোসাইটির কম্পিটিশনে দ্য ফার্স্ট প্রাইজ উইনার, দ্য ফটোগ্রাফ ওয়াজ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাবাউট পোস্ট কার্ড সাইজ। তাতে দেখাচ্ছে এ পেয়ার অফ নেকেড বাটাক্স, হ্যাঁ, ফিমেল বাটাক্স অবভিয়াসলি, মানে বোঝা যায়। তার মানে কোমরের উপরটাও দেখা যাচ্ছে না, বাটাক্সের নিচেটাও দেখা যাচ্ছে না, সো ইউ ক্যান নট আইডেন্টিফাই উইচ গার্ল। নেকেড বাটাক্স, একটার উপরে চেসের একটা কিং রাখা আর অন্যটার উপরে একটা কুইন রাখা। Now, I don't remember what was the topic of the photographic that particular competition, but this was the first prize winning photograph. And it was stuck on the college notice board. আশপাশ দিয়ে ছেলেমেয়েরা যাওয়া আসা করছে প্রিন্সেস ঘরের বাইরে। তারপরে ধর আমাদের কলেজে, মানে প্রতি কলেজে ক্যান্টিন থাকতো, আমাদের বলা হতো ক্যাফেটেরিয়া। তো সেখানে যেতাম মাঝে মধ্যে, আমার মনে হয় যে 65 পয়সায় মাটন ধোসা পাওয়া যেত, মানে মাটনের কিমা ধোসা করে 65 পয়সায়। তো শুভ্র মাঝে মধ্যে যেতাম। বাই দ্য শুভ্রর আমি উই ওয়ার কাইন্ড অফ অডিটি, আওয়ার পেয়ার, বিকজ দুজনেরই সেম প্রবলেম, ইংলিশ বলতে পারি না। আর ওই যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে সেমি গভর্নমেন্ট, ওই ইম্পাওয়ারিস্ট অলমোস্ট ইম্পাওয়ারিস্ট ফ্যামিলি থেকে। তো আর ওখানে সবাই মানে ভেরি অ্যাফ্লুয়েন্ট মোস্টলি সোসাইটি থেকে। কিছু কিছু ছেলেরা আসতো তখনই ওই বয়সেই গাড়ি চালিয়ে, তখনকার দিনে প্রিমিয়ার পদ্মিনী, ফিয়াট, নতুন গাড়িতে করে। তো আমার মনে আছে একবার আমি তো বাসে ডিটিসি বাসে যাতায়াত করতাম, আমাদের সময় একটু 12 টাকার অলরুট পাস, পিঙ্ক রঙের। তো আমি তো অলরুটে ওই বাসে যাতায়াত করতাম। তো একবার মনে আছে আমাদের ক্লাসের একটা ছেলে ছুটির পরে ও বাসে আমার পেছন পেছন উঠলো, উঠে বলল, কৌশিক ক্যান ইউ লেন্ড মি 20 pips। মানে আমাদের ওই স্টিফেন্সের গেটের সামনে থেকে বোধহয় বাস নম্বর 210 ছিল, আপ টু সিসেক মানে সেন্ট্রাল সেক্রেটারিয়েট 20 পয়সা ভাড়া ছিল। তো ও বললো, আমার ক্যান ইউ লেন্ড মি 20 pips। আমি বুঝলাম যে কি বলছে, কিন্তু পিপস শব্দ মানে পিপস ফর পয়সা, এটা আমি কখনো জীবনে শুনিনি। তো তো আমাদের তখনকার দিনে ওই পেতলের 20 পয়সার একটা গোল পয়সা হতো। তো আমি ওকে দিলাম, তারপরে বললাম নো নো ল্যান্ড, আমি বলতে চাইছিলাম যে না ধার ফার কিছু না, এমনি। তাই বললাম নো ল্যান্ড, ইটস ওকে। তো বললো সো ইটস এ গিফট। তাহলে ইয়েস ইয়েস। তো তারপরে উই হ্যাপেন টু সিট সাইড বাই সাইড ইন দ্য বাস অ্যান্ড ended up in having a brief talk. তো আমি ওকে বললাম, ওয়াই ডোন্ট ইউ বাই আ অল রুট পাস। ও বলল যে আই কাম 3-4 days in a week, I come to the college and usually my father drops me in the morning or someone picks me up in the evening. তো আমার তো দরকার পড়ে না, মানে ও গাড়িতেই যাতায়াত করে আর কি। তো আমি ওকে বললাম যে নো, বাট ইউ ক্যান ইউজ দ্য পাস অন সানডেজ অলসো। ও বলল কি, হু ট্রাভেলস ইন এ বাস অন সানডেজ? মানে ইম্যাজিন দ্য অ্যামাউন্ট অফ ইনফিরিয়রিটি কমপ্লেক্স হি গট ইন টু মি। আমাদের তখন বাড়িতে গাড়ি ফাড়ির তো কোনো প্রশ্নই নেই, টেলিফোনই ছিল না, তো গাড়ি ফাড়ির তো কোনো প্রশ্নই নেই। তো এর বক্তব্য যে হু ট্রাভেলস ইন এ বাস অন সানডেজ, দিস ওয়াজ অ্যাভারেজ স্টিফেন্স ক্রাউড। আমাদের প্রিন্সিপাল যে ছিল ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, ই কম্যান্ডস রেসপেক্ট, ডিগনিফাইড লোক। তো তাকে ডাকা হতো রেভারেন্ড সামবাডি, পুরো নাম তো মনে নেই, REV ডট করে লেখা হতো। ও বাইরে ওর ঘরের বাইরে যে একটা নেম কার্ড ছিল তাদের এরকমই লেখা থাকতো REV ডট, তারপর ওর নামটা রেভারেন্ড সামবাডি। তো আমি তো শালা রেভারেন্ড মানে তাই জানতাম না কি। কলেজে একটা চ্যাপেল ছিল, চ্যাপেল মানে কি আমি জানতাম না।
তো যেখানে when you come out of school, you like kind of grow wings, and you feel, and you given, generally you get the impression that the whole world is waiting for you, that freedom, etc., etc. স্টিফেন্সে, ইমাজিন ইটস এ কলেজ, ওখানে সকালে অ্যাসেম্বলি মানে প্রেয়ার এটসেট্রা অ্যাসেম্বলি বলা হতো, সকালে অ্যাসেম্বলিতে অ্যাটেন্ডেন্স ছিল কম্পালসারি, ইমাজিন। আর রো ওয়াইজ মানে অডিটোরিয়ামে ওরা বলতো রো ওয়াইজ সব ডিফাইন ছিল, এই রোটা এই ক্লাস, এই রোটা সেই ক্লাস, মানে বিএসসি ফার্স্ট ইয়ার, বিএসসি জেনারেল ফার্স্ট ইয়ার, বিএসসি জেনারেল সেকেন্ড ইয়ার, এটসেট্রা এটসেট্রা। তো ধর সকাল 8টায় শুরু হবে অ্যাসেম্বলি, তো 8টা বাজতে 5-7 মিনিট আগে আমাদের ক্লাস টিচার যে চলে আসতো। ইউএসএম তলোয়ার মনে আছে, ম্যাথস পড়াতেন, খুব ভালো ভদ্রলোক। তো 8টা বাজতে 5-7 মিনিট আগে হাতে রেজিস্টার নিয়ে চলে আসতেন এবং আমাদের রয়ে সামনে দাঁড়িয়ে অ্যাটেন্ডেন্স মার্ক করতেন যে অ্যাসেম্বলিতে কে কে ডুব দিয়েছে। দিস ওয়াজ দ্য কাইন্ড অফ অ্যাটমসফিয়ার দ্যাট স্টিফেন্স হ্যাড। আরেকটা কথা বলি, একবার না একটা ডিবেট কম্পিটিশন ছিল কলেজে, অবভিয়াসলি ইংলিশে। তো আমি জাস্ট ফর দ্য হেক অফ ইট, আমি কোনো ক্লাস ফ্লাস ছিল না বোধ হয়, তো আমি ডিবেটে অ্যাটেন্ড করতে গেছিলাম জাস্ট অ্যাজ আ শ্রোতা। তো ওখানে দেখলাম কয়েকটা ফার্স্ট ইয়ারের ছেলে ডিবেটে পার্ট নিয়েছে। আমাদের ক্লাসের একটা নয়, মোস্টলি সব ইকো শিকো অনার্স, ওই ধরনের পাবলিক স্কুল ব্যাকগ্রাউন্ড সব। তো আমার মনে আছে ডিবেটটার সাবজেক্ট টপিক ছিল দের ইজ নাথিং লেফট। আই রিপিট, দের ইজ নাথিং লেফট। তো কিছু কিছু ছেলেমেয়েরা ওটাকে ইন্টারপ্রেট করলো যে দের ইজ নাথিং লেফট, লেফট অ্যাজ ইন ডাইরেকশন। কিছু কিছু ছেলেমেয়েরা ইন্টারপ্রেট করলো যে দিস লেফটিস্ট, দ্য রেড গ্রুপ, সেরকম হয় না বা হওয়া উচিত নয় বা এরকম কিছু। একটা ছেলে, ফার্স্ট ইয়ারের ছেলে, ইমাজিন, আর ডিবেটে মানে যে এখানে হচ্ছে একটা বড় ক্লাসরুম, অডিতে ছিল না ওটা, একটা বড় ক্লাসরুমে। তো জাজ হচ্ছে টিচার্সরা, ধর 8-10 জন বা 5-6 জন জাজ বসে আছে, মোস্টলি স্টুডেন্টস। এক একজন গিয়ে ডেএসে উঠে নিজের ডিবেটটা বলছে আর কি। তো একটা ফার্স্ট ইয়ারের ছেলে উঠে বলছে, দের ইজ নাথিং লেফট, therefore women should destroy their left breasts and men should destroy their left testicles. তারপর আরো কিছু কিছু বলেছিল। ইমাজিন একটা কলেজে ফর্মাল ক্লাসরুম, 5-6 জন টিচার বসে আছে, আর তুই শালা ফার্স্ট ইয়ারের ছেলে। দিস ইজ হাউ হি স্টার্টেড হিজ অ্যাড্রেস। সো দিস ওয়াজ স্টিফেন্স। পড়াশোনার অ্যাটমসফিয়ার খুব ভালো ছিল, টিচাররা খুব ভালো পড়াতেন, and they used to take interest in teaching. We could feel that, they used to take pleasure out of teaching us. And those of us who wanted to study, ভালো অ্যাটমসফিয়ার ছিল। মনে হচ্ছে একজন ছিল ডক্টর মাট্টু বলে, কাশ্মীরি, পিঙ্ক কালারের, বাট ছোট, মানে হাইট কম। উনি বোধহয় ফিজিক্স পড়াতেন। এরকম দু একজন টিচার খুব ভালো পড়াতেন, তারা ডেডিকেটেড, যেমন আমাদের রবিনসন ছিলেন স্কুলে, সেই ধরনের। তো Stephens people, they always, had a kind of superiority complex about them, that they're, heads and shoulders above the rest of the DU crowd. That was the feeling almost each and every Stephens student. I mean, they used to be called Stephanians. Almost every Stephanian had this complex. আর ওই যে রণ, তুই জিজ্ঞেস করলি যে দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসড,
So my main challenge was to mix with the crowd, to be accepted in that community. আর তার জন্য আমি দেখলাম the foremost requirement is that I should be able to speak in English. তো আমি র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স ফোর্স কখনো ওইসব বই টই কিনিনি, কিন্তু এটা আমার নিজের নভেল আইডিয়া। আমি মনে হলো যে what I put into practice, what I implemented is I purchased some, those James Hadley Chase and Nick Carter kind of books from Footpath. তখনকার দিন কত টাকা ঠিক মনে নেই, ধর 8 টাকা 10 টাকা দিয়ে একটা বই কেনো, তা পড়ে একদিন 2 দিন 4 দিন পরে ফেরত দিয়ে দাও, তাহলে ও 6 টাকা হয়তো ফেরত দিয়ে দেবে। মানে একটা বই ইউ ক্যান রিড ফর 1 রুপি 2 রুপি। I believe those were the numbers. I can't really bank, can't bet my last nickel on that. But probably those were the numbers. তো আমি এরকম না প্রচুর বই নিয়ে আসতাম, that cheap stuff. And because of the subject, that action and thrill and some erotic content, তো এই বইগুলো আমি পড়তাম কভার টু কভার। তাতে করে হলো কি কিছুদিন মানে বেশ কিছুদিন পড়ার পরে আমার না ওই একটা লিঙ্গ, ওই মানে স্পোকেন ইংলিশে একটা বেশ মোটামুটি ভালো আইডিয়া হয়ে গেল। অ্যান্ড আই ফেল্ট মোর ফ্রি টু এক্সপ্রেস মাই থটস amongst my classmates. So that is the way I actually learned how to speak English. Initially, those days, my language was kind of, laden with cuss words, as you pick up naturally from those kind of books. But gradually, I started reading, literature, etc. And I kind of graduated to a better level of Queen's English. Or money was an issue because those classmates, they seemed to be always free with money. আর আমার যেরকম ফ্যামিলি, বাবা সরকারি চাকরি করতেন, তো বাড়ি বানিয়েছিলেন তখন, তো our family always used to be kind of short of funds. So I never got a so-called pocket money. I got, from time to time যা দরকার সেরকম বাবা দিয়ে দিতেন। So I could never flash, I could never be free with money in the college cafeteria or, here and there. I did not join any of the societies, the so-called photographic society and dramatic society or squash club. বাই দ্য ওয়ে, স্টিফেন্সের স্কোয়াশ ক্লাব ছিল, আমি জানি না আর কোনো কলেজে আছে কি না বা কটা কলেজে আছে ডিইউতে। তো স্টিফেন্সের নিজের স্কোয়াশ কোর্স ছিল। তো স্কোয়াশ ইজ আ ভেরি এক্সপেন্সিভ গেম, তো আমি তো কোনো প্রশ্নই ওঠে না সব জয়েন করার। যদিও পরে আফটার আই গ্র্যাজুয়েটেড ফ্রম আই ডিড মাই মাস্টার্স ফ্রম IIT Delhi, তো সিন্স আই হ্যাভ দ্যাট অ্যালুমনাস কার্ড, so I had access to the SAC, as they call it SAC, SAC, Students Activity Center. So that has probably 2 or 3 squash courts. তো ওখানেই পরে স্কোয়াশ খেলেছি অনেকদিন, বহুদিন স্কোয়াশ খেলেছি। কামিং ব্যাক অন ট্র্যাক, তো স্টিফেন্সে আমি স্কোয়াশ তো ছেড়ে দেয়, কিছুতেই ভাগ নিতাম না। মানে আমার শিডিউল ছিল সকালে কলেজ যাওয়া, ক্লাস অ্যাটেন্ড করা, লাইব্রেরিতে একটু ঢুঁ মারা, তারপর বাড়ি চলে আসা। Approaching or saying hello to a girl was unimaginable. And I never, even attempted that kind of a fiasco. I mean, that would definitely end up in a fiasco. So I never attempted that.
আর তো তেমন কিছু নেই। এটুকু বলতে পারি, যখন ধর আমি স্টিফেন্স থেকে ধরো পাড়ায় আমার বাড়ির সামনে এক একটি ছেলে, মানে এখন তো মানে লোক আর কি, সে এখনো আছে, পাঞ্জাবি মুতরাইয়া বলে। তো সে আমার থেকে 1 বছর কি 2 বছর সিনিয়র ছিল বোধহয়, সে কেএমএ পড়তো, কিরোড়িমল কলেজ। তো যখন শুনলাম আমি স্টিফেন্সে পড়ি, তো না ও মানে ওর চোখে মানে আমার না সম্মান বেড়ে গেল। মানে ও আমাকে রীতিমতো সম্মান করতে করতে লাগলো, স্টিফেন্সে পড়ে। ভালো লাগতো তখন। কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি, ওয়ান্স আই এন্টার স্টিফেন্স, আই এম ওয়ান অফ দ্য দে ইউজড টু লুক ডাউন অন মি। তো এক বছর আই সার্ভাইভড দেয়ার, আই এন্ডিওর্ড and I survived. But then when after 1 year, when I cracked an engineering entrance exam and I moved on, I found that I had added I had added several dimensions to my persona, having picked up so much from Stephens. So I would always salute Stephens. I would always respect Stephens. I would always love to go back, look around, if possible, attend a class or two. So I have very fond feelings for Stephens. Well, now Rono, you have quizzed me on how the stint in Stephens added value in my subsequent life, social or scholastic or whatever. To what I can recall, well, you'll appreciate it has been long years. So, what I can recall is, the first thing is the Stephens tag. That tag, it helped me a hell of a lot. Like when I entered engineering, যখন র্যাগিং হতো কলেজে, तो ওরা आपस में बोला बोली करती, स्टीफेंस आया है। तो that itself, kind of ওদের চোখে আর কি না, আমি ডিফারেন্ট, আই ওয়াজ ট্রিটেড ডিফারেন্টলি। মানে প্যান্ট ফ্যান্ট কম খুলতে হতো, বা থাপ্পড় টাপ্পড় কম খেতে হতো, বা এই ধরনের আর কি। I was kind of, they had some level of respect for me compared to my classmates in first year, just because I had the Stephens tag. That was it. That is one. Secondly, I found that suddenly I speak I speak about the best English in my class. It was a sea change, a paradigm shift from the day out of Raisina Bengal Higher Secondary School and the day out of Stephens. I was amongst those very few, who spoke English extempore and spoke correct English and spoke well. তাতে করে হলো কি, ক্লাসে না আমার একটা আলাদা মানে সম্মান বেড়ে গেল, among even before the teachers. They also used to treat me, because it's communication, as everybody knows, that is the most important thing. You may be a SME, subject matter expert, but you can't explain what you know, there's no point, there's no use. So since I could express myself well, তো টিচার্সদের কাছেও আমার একটা রেকনিং ছিল আর কি, আর তারপরে Stephens gave me probably freeness, generally to be, basically that complex that I might as well say now, that superiority complex that a Stephenian used to have compared to the rest of the DU crowd, that kind of lingered on, and that helped me. That helped me in my career. And even I'll tell you, the first few years of my job, my working life, যখন সিভিতে লিখতাম যে রাইসিনা, তারপর I never missed writing St. Stephen's College.
লেখা থাকতো 1 বছর, ইয়ার সো অ্যান্ড সো টু ইয়ার সো অ্যান্ড সো, কিন্তু আই নেভার মিসড রাইটিং সেন্ট স্টিফেন্স কলেজ, তারপরে ইঞ্জিনিয়ারিং 5 বছর। তো মাই ফার্স্ট ফিউ ইয়ার্স অফ জব ইন্টারভিউজ ইট হেল্পড। I mean, they asked, you went to Stephens? এরকম ভাবে আর কি ওই ইন্টারভিউসরা জিজ্ঞেস করতো। তো I think that is the kind of value additions that that 1 year of Stephens life, you know, I gleaned from that 1 year of experience. So it has certainly done me good. I can't think of anything whatsoever that I have lost out or I kind of uh, lost in 1 year of Stephens. I gained, I gleaned, I learned so much, and it helped me all round. I can't maybe name exactly, I can't put my fingers on the exact points. Like I said, it's been long years. But then this is what I can do, the feeling that I remember. এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি, কুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। আমার আরেক প্রাণের বন্ধু মৃণাল চক্রবর্তী। মৃণাল দুটো জিনিস ঘটালো। মৃণাল প্রথমে ভর্তি হলো কিরোড়িমাল কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে। 1 বছর কাটিয়েই ও একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে মার্চেন্ট নেভি জয়েন করলো। আমরা সবাই অবাক যে এই বয়সেই কোথায় আমরা নিজেদের সাবজেক্ট নিয়ে লড়ে যাচ্ছি, আর ও ওই বয়সেই একটা কেরিয়ার চয়েস করে ফেললো যে ও মার্চেন্ট নেভি জয়েন করবে। তো আমি মৃণালকে জিজ্ঞেস করলাম, মৃণাল এটা কী করে পারলি? তো মৃণাল বলল, Hello, Rono. Well, we were a Golden Jubilee year batch, 76 pass out from Raisina Bengali Higher Secondary School, Mandir Magh. Higher secondary exams given at Paharganj, some government school. Results came out, I think, around the month of May end. And then starts the process of collecting application forms and finding out where our names would pop up. With the kind of result that I had, it was obvious that I didn't have much of a choice left getting a better course. তারপর সব খুঁজে পেতে নর্থ ক্যাম্পাসে আমরা বলছি কারণ আমরা প্রায় 5 জন কিরোড়িমাল কেমিস্ট্রি অনার্স জয়েন করলাম। ইট ওয়াজ এক্সাইটিং বিকজ সকাল সকাল উঠে আমরা ইউ স্পেশাল ধরতাম কালকাজি থেকে, বাড়ি থেকে হেঁটে কালকাজি আসতাম। সেখানে নানা রকমের কোর্সে সব সিনিয়র্সরা ছিল, আমাদের পাড়ার দাদারা সেম ইউ স্পেশালি যেত। আবার ঠিক 3:45-র সময় মালকাগঞ্জ তো না, ওটা হচ্ছে কি জায়গাটার নাম ছিল যেখান থেকে আমরা ইউ স্পেশাল আবার ধরতাম টু ব্যাক টু আওয়ার কালকাজি। দ্যাট ওয়াজ দ্য লাস্ট স্টপ। তুই চেনে হয়রান হবি, আমাদের বাস নাম্বারটা, মানে বাসের যে রেজিস্ট্রেশন নাম্বার অর হোয়াট ইউ কল দ্যাট, নাম্বারটাও আমার এখন অবধি মনে আছে। ইট ইজ দ্য সেম বাস উইচ উড টেক আস ইন দ্য মর্নিং, ইট ইউজ টু কাম ফ্রম কালকাজি ডিপো। আর ওটার নাম্বার ছিল DLP 5835, that means 5835. I still recall that number.
Yes, school days were different in the sense it had more discipline, more controls from the school side as well as from the parent side. কলেজ লাইফে প্রথম জিনিস যেটা হলো আমাদের পকেট মানিটা একটু বাড়লো, ইউনিফর্ম পরা থামলো, আর তার ওপরে শুরু হলো আমাদের লিবার্টি টু বাই a packet of cigarette. At that time the affordability was to buy a packet of Wills Royal. It just came out in the market those days. 10টার ছোট প্যাকেট কিনতাম আর দাম ছিল 1 টাকা। তারপরে Charms এলো, which was a soft pack like the Marlboro Red. So those things, we established all that later on. Into that one liberty that I remember distinctly was cigarette খাওয়া। কলেজ ক্যান্টিনে গিয়ে চায়ের সাথে সিগারেট, চায়ের পরে সিগারেট, ব্রেক টাইমে পেছনে গিয়ে মালকাগঞ্জ, আমরা কিরোড়িমালে ছিলাম, জাস্ট ব্যাক সাইড অফ মালকাগঞ্জ ওয়াজ দেয়ার। গেট থেকে বেরিয়ে, পেছন গেট থেকে বেরিয়ে ওখানে কিছু কফি শপ ছিল। সো এক্সাইটমেন্ট ইন দ্য সেন্স ইট ওয়াজ এ লিটল ইজ অর ফ্রিডম অফ চয়েস বলতে পারিস। তারপরে মাঝে ব্রেক হলে আমরা কোনো সিনেমা দেখতে চলে যেতাম, লাইক ফ্রম নর্থ ক্যাম্পাস আমরা অল দ্য ওয়ে টু কাম টু চাণক্য, বিকজ তখন 35 পয়সার টিকিটে ফ্রন্ট চার্টের রোতের সিগারেট সিট পাওয়া যেত। আমার এখনও মনে আছে আমরা একটা সপ্তাহে বোধহয় 14টা সিনেমা দেখেছিলাম। একটা সপ্তাহ মানে ইউ ক্যান সে মানডে টু স্যাটারডে, দ্যাট ইজ 6 days. উই হ্যাড সিন 14 মুভিজ। অ্যান্ড আমি যদি সার্চ করি বাড়িতে গিয়ে, আমার কোনো একটা পুরনো ডায়েরি আছে, সিনেমাগুলোর নামও লেখা আছে। সো দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট আই ক্যান রিকল। প্র্যাকটিক্যাল হবে 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 বলে হলো না, বেরিয়ে গেলাম কোথাও গিয়ে আড্ডা মেরে, ঠিক সময় করে আবার চলে আসতাম ইউ স্পেশাল ধরার জন্যে। আর ডিটিসি অল রুট পাস তো ছিলই, সো গেটিং হোম ওয়াজ নট এ ইস্যু। অ্যান্ড surprisingly, even parents also allowed us to stay out longer. So there was a newfound freedom of choice bolte paro, freedom of doing things, but always we were little scared that we don't want to be caught unawares with our pants down in front of parents. বিকেলে আমরা আড্ডা মেরে সন্ধ্যের পরে ফিরতাম, মানে রাত্রিও হতো, মানে অলমোস্ট it used to be 8, 9, 10 in the night. We used to get back home. PK, Disen, Ami, Shujit, আমরা সব মেম্বার ছিলাম একই ক্লাবে। সো দ্যাট ওয়াজ দ্য এক্সাইটমেন্ট। তারপরে আরেকটা এক্সাইটমেন্ট ছিল, দো আই হ্যাড স্টাডিড ইন কোয়েড স্কুল ইন বেঙ্গলি বয়েজ ইন আলিপুর রোড, ইন Alipur Road, that is in Old Delhi. So I switched to Aisina on the in 9th. So this was all boys. So again, there was this excitement of seeing people of opposite sexes. And I mean, in our chemistry honor, there were 4 girls, 1 twin sisters, and there was one. I still remember her name, Bharti Devnani, and the other one, Sindhi girl she was, another was a Punjabi girl. তো সবারই একটা ডিসকাশন হতো কে কার সাথে কিভাবে লাইন মারছে। আমরা অত কিন ছিলাম না, বাট উই ওয়ার মার্কড অ্যাজ সেপারেটলি। উই ইউজড টু সিট ডাউন ইন ওয়ান কর্নার অর ওয়ান সাইড, বাট উই মেড ফ্রেন্ডস উইথ পিপল। দেয়ার ওয়ার ভেরিয়াস পিপল লাইক আই মিন ফ্রম আদার স্কুলস। তো একটা নিউ ফাউন্ড ফ্রেন্ড সার্কেলও তৈরি হলো তার মধ্যে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার গুড থিং দ্যাট উই স্টার্টেড মিক্সিং উইথ নন বেঙ্গলি। লাইক স্কুলে ছিল আমাদের পুরো বাঙালি ফ্রেন্ডস, তারপরে চিত্তন পার্কে থাকতাম বলে ওখানেও সব বাঙালি ফ্রেন্ডস। তো স্টার্ট অফ নন বেঙ্গলি ফ্রেন্ডস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ফ্রম দ্য কলেজ ডেজ। There was Dilip Chinoy, there was Yerram Ramesh Chandra, I still remember. There was another guy called Sunil Mathur bole keu chilo bodhoy, amar namgulo ekhon faint, but these few names I still remember. So that was another thing. তারপরে ওদের সাথেও আমরা আড্ডা মারতাম কফি শপে, ক্যান্টিনে। So yes, I mean college life definitely brought in a
different wardrobe for us because we needed more civilian clothes and shoes and stuff, which was not the case with our school days. যখন আমাদের পুজোর সময় নতুন কাপড় হতো ওগুলোই আমাদের ফর্মাল ওয়্যার হতো, আদারওয়াইজ বাকি দিনগুলো তো স্কুলের ইউনিফর্ম পরেই কাটানো হতো আমাদের. So these are the excitement part that came to my mind that I wanted to share with you. Otherwise, like you know very well, like after the first year I switched to another career of my choice. Now, that was something that happened during this period when I was delving on like আমি এই যে একটা ক্যারিয়ার path choose করেছি in a chemistry honors, ফিউচারটা কি হবে and all those things. I was more looking into more exciting times or looking forward to more avenues. So in second year I wrote NDA entrance exam. I wrote this IIT, probably I didn't write again. I did DCA, I think কোনো একটা exam দিয়েছিলাম বোধ হয় ZIPMER, ZIPMER exam দিয়েছিলাম plus this Rajendra and DMET. So finally I got through with DMET Rajendra, so that story you already have. So that's all I think I can narrate in simple words as of now. এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি কুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। কথা হচ্ছিল রুমির সঙ্গে। রুমি আমাদের থেকে বয়সে অনেক ছোট। রুমি রাইসিনা স্কুলে পড়েছে যখন রাইসিনা কোয়েড হয়ে গেছে। রুমি ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি রাইসিনায় পড়েছে। কিন্তু রুমি ক্লাস রাইসিনা স্কুল থেকে কোয়েডে পড়ে রুমি একটা উমেন্স কলেজে গেল। তারপর সে অনেক পড়াশোনা করেছে, পিএইচডি করেছে। পিএইচডি করার পরে ও এখন ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে জিওগ্রাফি পড়ায়। তো রুমিকে জিজ্ঞেস করলাম তোর ট্রানজিশন নিয়ে কিছু বল। তো রুমির ভালো নাম মধুমিতা দত্ত, তো ডক্টর মধুমিতা দত্ত। তো রুমির থেকে আমরা শুনি রুমির ট্রানজিশনটা কেমন ছিল রাইসিনা স্কুল থেকে ওর উমেন্স কলেজে। বাবুদা বলল তুই তোর কলেজের প্রথম দিনের কিছু কথা শেয়ার কর, তোর কীরম এক্সপিরিয়েন্স ছিল, তোর কি এক্সপেকটেশনস ছিল। তাই বসে বসে চিন্তা করছিলাম যে কি মনে আছে, কি বলা যায়। ইনফ্যাক্ট ইট ওয়াজ ফেয়ারলি আনইভেন্টফুল। আমার কোন কলেজে যাব, কি সাবজেক্ট পড়বো, ওইসব নিয়ে খুব একটা মাথা ব্যথা ঘামায়নি। ইনফ্যাক্ট আমি দিল্লিতে ছিলামও না যখন আমার কলেজের অ্যাডমিশন হয়। আমরা কলকাতায় ছিলাম যখন আমার 12th-এর রেজাল্ট বেরায়। একটা পাড়ার দাদা গিয়ে রেজাল্টটা দেখে আসে, এসে কলেজে সব ফর্ম টর্ম ভরে, কি সাবজেক্ট পড়বো ওই দাদাই সব ভরে দেয় ফর্মে। আমি দিল্লিতে ফেরত এসে কলেজে চলে যাই। ইনফ্যাক্ট একটা মেয়েদের কলেজ আমাদের বাড়ির কাছেই ছিল, ওয়েস্ট প্যাটেল নগরে, ওখানে যাই। অনুভবের কথা বলা যায় যে মানে কি নতুন ছিল সেটা হচ্ছে যে আমি ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি একই স্কুলে পড়েছি, একটা বাঙালি স্কুলে পড়েছি। আমার বন্ধুরা সেই সেম বন্ধুরা ছিল, টিচাররাও সেই ছোটবেলা থেকে যাদের দেখেছি বড় ক্লাসে এসেও সেই টিচারদেরই দেখেছি। আমার পাড়ার যে বন্ধুরা ছিল তারা সেম স্কুলে যেত। তো সবসময় একটা ভেরি ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্টে ছিলাম, আর সবাই বাঙালি ছিল। এই প্রথমবার একটা এনভায়রনমেন্টে গেলাম যেখানে কাউকেই চিনতাম না, আর ইট ওয়াজ নট বেঙ্গলি। সো সেই একটা মানে বোথ একটা এক্সাইটমেন্ট অ্যান্ড হালকা একটা মানে নার্ভাসনেস, যে
আমার মানে পড়াশোনা থেকেও বেশি চিন্তা আমার বন্ধু-বান্ধব মানে বন্ধু-ফন্ধু হবে কিনা ওইসব চিন্তা করছিলাম। পড়াশোনা হবে কিনা সেটা অত কিছু চিন্তা করছিলাম না। তো আর আমার বন্ধু খুব তাড়াতাড়ি হয়। আমি খুব তাড়াতাড়ি বন্ধু বানাই। আমার বেশ মজা লাগে সোশ্যাল ইন্টারঅ্যাকশনস গুলো। তো আমি এটা একটা একদমই নতুন আরেক দিক দিয়ে নতুন ছিল তার কারণ হচ্ছে আমি সবসময় কোয়েড স্কুলে পড়েছি। এটা প্রথমবার একটা পুরোপুরি মেয়েদের কলেজ। টিচাররাও মহিলা, মেয়েরাও মানে স্টুডেন্টরাও সব মেয়েরা। তো একটা নতুন একটা সোশ্যাল এনভায়রনমেন্ট আর আর সেদিক দিয়ে একটা মানে একটা নতুন আম, বলা যায় একটা নতুন সোশ্যাল মিলিউ অলদো আমাদের পাড়ায় তো অবাঙালিরা ছিলেনই কিন্তু এইটা একটা অন্যরকম একটা স্পেস ছিল আর আমার প্রথম এক সপ্তাহের মধ্যেই দুটো তিনটে খুব ভালো বন্ধু হয়ে যায় আর একটা মেয়ে সে ছিল কুমাউন থেকে একটা পাহাড়ি মেয়ে ছিল আর একটা মেয়ে ছিল কাশ্মীর থেকে আর একটা মেয়ে ছিল সে মানে তারা ওই কি বলে রেফিউজি ওই লাহোর থেকে ওদের মানে পাঞ্জাবি ওরা ওদের মানে ফ্যামিলিরা ওই নর্থ দিল্লিতে কোথাও থাকতো তো একটা একদমই অন্যরকম মানে পুরোপুরি একটা বাঙালি ওই থেকে মানে এনভায়রনমেন্ট থেকে এসে একদম অন্য রকমের সব বন্ধুরা অন্য রকমের সব কথাবার্তা তাদের অন্য একটা লাইফ ওয়ার্ল্ড সো সেই একটা এক্সাইটমেন্ট ছিল যে for the first time I was really interacting with people with different life worlds with different experiences তো ওই সময় অতটা মানে ওই সময় মানে মানে বন্ধু তাদের গল্প ইনফ্যাক্ট ওদের খাবারগুলো এত ইন্টারেস্টিং লাগতো মানে আমি তো ওয়েট করতাম ওই লাঞ্চ ব্রেকের সময় কারণ আমরা সবাই বাড়ি থেকে টিফিন নিয়ে আসতাম আর সবার খাবারগুলো না অন্য রকমের ছিল আমার মনে আছে ওই পাহাড়ি বন্ধুটা যখন ওর টিফিন খুলতো আর ওই পরোটা আর ওই আলুর তরকারির গন্ধটা আমার এত ভাল লাগতো মানে সারাক্ষণ ভাবতাম ওই ওর খাবারটা কখন খাবো মাও খাবার আমার ভালোই দিতেন তবে আমার অন্যদের খাবারের গন্ধ খাবার আমার খুব ভালো লাগতো আর কাশ্মীরি বন্ধুটা তো আহা দারুণ ওর মা মাঝে মাঝে সেই কাশ্মীরির আলুর দম বানিয়ে পাঠাতেন আমার তো মানে কি যেদিন আমার বন্ধু ওই খাবার আনতো আমার মানে ওই যে ক্লাসের বাইরের ইন্টারাকশন গুলো খুব মজার লাগতো মানে ওই বাইরে আমরা লনে বসে বসে দেখতাম সবাই বসে সব মেয়েরাই বসে বসে সব খাবার টাবার খাচ্ছে এগুলো একটুখানি না অন্যরকম ছিল মানে আমি যখন স্কুলে ছিলাম ওই সময় আমার অত মনে নেই আমি অত খাবারে মানে খাবারে ইন্টারেস্ট ছিল তবে অন্য রকমের খাবার ছিল না ওই সব বাঙালি খাবার এখানে একটা অন্যরকম ছিল তো সেই বন্ধুদের সাথে আর সেই এই কয়েকটা বন্ধুর সাথে এখনো আমার যোগাযোগ আছে মানে ওরা এত ভালো বন্ধু হয়ে গেছিল এখন আমরা সবাই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা আমাদের কাজ সবকিছুই অন্যরকম আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস যেগুলো ছিল যে টিচাররা একটুখানি অন্যরকম ছিলেন আমার মনে আছে একজন টিচার ছিলেন প্রফেসর হরদেব বলে তিনি তামিলনাড়ু থেকে ম্যারিড টু শিখ পার্সন তিনি ভীষণ ইন্টারেস্টিং ছিলেন আমার তখন তাকে মনে হতো সে কি র্যাডিক্যাল সে তার কথাবার্তা মানে এত স্মার্ট এত সে নতুন রকমের আমাদের আইডিয়া আমাদেরকে ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের মাঝে আর আরো দু তিনজন টিচার ছিলেন যারা খুবই অন্যরকম খুবই ইন্টারেস্টিং ছিলেন একজন টিচার আমাদের মনে আছে ক্লাসে বলেছিলেন যে শি ইজ আ সিঙ্গল প্যারেন্ট তার দুটো মেয়ে তিনি কি করে তার পিএইচডি করেন তিনি বিদেশে যান একলা তার মেয়েদের নিয়ে ওই অনেক কষ্ট করে সে পিএইচডি করেন এখন ফেরত এসে পড়াচ্ছেন এইসব গল্প এইসব এক্সপিরিয়েন্স আমি কখনই শুনিনি যখন আমরা স্কুলে ছিলাম বা আমাদের বাড়িতে এসব শুনিনি সিঙ্গল প্যারেন্ট মানে সিঙ্গল মাদার এইসব কথাগুলো এগুলো সব একটা নতুন জিনিস আই ওয়াজ গেটিং এক্সপোজ টু which was very interesting for me so
সো এইসবই জিনিস যেগুলো আমার মনে আছে শুরুতে কলেজের যেটা ইমপ্রেশন about a world out there, about new things to learn, about new people to meet, তাদের experiences, তাদের life world, সেইগুলো আমার মনে আছে। সেই experienceগুলো somehow also sort of in a way blended with my own experience in different ways. Very different experiences, but you know, those conversations, সেইগুলো আমার মনে আছে। তো সেটাই আমি আহ, এখানে শেয়ার করি। মোর ভাবনারে কি হাওয়া মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোরে ভাবনারে কি হাওয়া মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সাজালো ঘন নবীন মেঘে, রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়া মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গানটা গাইল আমারই নিস রিঙ্কি সেন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন বা জানিও। ভালো লাগলে ফরওয়ার্ড করে দিন নিজের বন্ধুদের, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার শোনাবো পরের সপ্তাহে। বাই। বাজে অলৌকিত তারি চরণে, বাজে অলৌকিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়া মাতালো।